এখন আপনি এই কোটার যে জনসংখ্যা, টোটাল জনসংখ্যার মধ্যে একটা 53-54 বছর পরে দেশের জনসংখ্যা একটা ব্যাপার আছে। দেশকে বিভক্ত করার না করে জনসংখ্যাকে সংবিধান বলছে সমস্ত একভাবে দেখতে হবে। রেজাউল ইসলাম ভূঁইয়া, সংঘাত পর্যায়ে গড়ালো কেন আন্দোলন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং যাদের জ্ঞানগর্ভ আলোচনা। কি মিষ্টি নাকি? মূলত কোটা নিয়ে সংঘাত, এটার কারণটা কি? আমরা যদি একটু পিছনে, একদিন পিছনে যাই, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। প্রথমত হলো মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ স্মারকলিপি দিলেন, তারপরে কিন্তু তারা 24 ঘন্টার জন্য সমস্ত কর্মসূচি বাতিল করলেন, যে 24 ঘন্টা অবজারভেশন হবে, তারপরে কর্মসূচি ঘোষণা হবে। তারা কোনো কর্মসূচি ঘোষণা করে নাই। তাহলে সংঘাতটা কী কারণ আসলো? 24 ঘন্টা তো কোনো কিছু হওয়ার কথা না। আসার মূল কারণ হলো যে কোনোভাবে হোক মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্যকে কেন্দ্র করে রাতের বেলা যখন ছাত্র বিক্ষোভ শুরু হলো, এই বিক্ষোভকে, সংঘাতের সৃষ্টিটা, এই বিক্ষোভকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে দেখে নাই, যার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দোলনকারীদের আক্রমণ হয়েছে, হলে হলে বেরিতে দেনাই হয়েছে, দেনাই। আমি শুধু তাদের বক্তব্যগুলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাহেব বলল যে এই কোটাকারীদেরকে ছাত্রলীগ এখন থেকে দেখবে, ছাড় দেওয়া হবে না। তারপরে দাদা যেটা বলল, ছাত্রলীগ আঘাত করে নাই, দাদাকে বলবো যে এইটা আমার মনে হয় যে আজকের টিভির স্কলগুলো যদি দেখেন, সব টিভির অধিকাংশ টিভি আওয়ামী ওরিয়েন্টেড, আওয়ামী লীগের কর্পোরেটগুলাই নিয়ন্ত্রণ করে, ওদেরটাও যদি দেখেন তাহলে দেখবেন যে লাঠি সুটা নিয়ে যে আঘাতটা হয়েছে তারা কারা করছে আমাদের বলার দরকার নেই। ছাত্রলীগ একসময় সংকটে দেশের এগিয়ে এসছে, স্বাধীনতা যুদ্ধে এগিয়ে এসছে, ওদের ভূমিকা আছে, যা বলছেন আপনি সব সত্য। তখন ছাত্রলীগ সহযোগী সংগঠন ছিল, আপনি ছাত্রলীগ করছেন, এবং ছাত্রলীগ সহযোগী সংগঠন হিসেবে ছাত্রলীগের নিজস্ব সত্তাকে রেখে তারপরে দলীয় পারপাস সার্ভ করতো। এবং ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু স্বাধীনতার অনেকগুলো পদক্ষেপ এই দেশে নেওয়া হয়েছে, এবং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে বাইপাস করেও তারা অনেক কার্যক্রম করেছে। এটা ছিল ছাত্রলীগ, যেটা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজকের ছাত্রলীগ হলো ওই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দিয়েছে, তাহলে দুপুরের মধ্যে আক্রমণ সম্পন্ন করতে হবে, লেজুর ভিত্তিক দলের যা নির্দেশ হবে তা। আগের ছাত্রলীগ যেটা ঐতিহ্যের ছাত্রলীগ, যেটা দাদা বললেন, সেই ছাত্রলীগ দলের লেজুর ভিত্তিরা ওইভাবে করে নাই। ছাত্রলীগের প্রতিষ্ঠা আর আওয়ামী লীগের প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য আছে। সহযোগী সংগঠনের যে ভূমিকা ছিল সেই ভূমিকাই তারা পালন করছে। এখন সংকটে তারা তখন এগিয়ে এসছে, এটাও বাস্তবতা। কিন্তু আজকে এই প্রেক্ষাপটটা দেখা হয়নি, যেগুলো শহীদুল ইসলাম বাবুল দেখিয়েছে, এটা প্রত্যেকটা টিভিতে কিন্তু এই জিনিসগুলো এসছে। কাজেই ছাত্রলীগ আঘাত করেছে, এটা নিঃসন্দেহে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিচার বিভাগের ব্যাপারে দাদা একটা কথা বলেছে, বিচার বিভাগ যখন একটা রায় দিয়েছে তারপরে এটা থাকার কথা না, স্বাভাবিকভাবে বিচার বিভাগ নিয়ে কথা বলতে চায় না। কিন্তু আন্দোলনের প্রেক্ষাপটটা বুঝতে হবে। 18 সালে যখন আন্দোলন হয়েছিল কোটা বিরোধী, তখন ছিল 9ম থেকে 13তম গ্রেড, সেটা বাতিলের জন্য। এবং কোর্টে যে রিট করা হয়েছে সেটাও কিন্তু ওই 9ম এবং 13। আর আজকের কোটা আন্দোলন কিন্তু সেই জায়গার মধ্যে নাই। আজকের কোটা আন্দোলনের প্রেক্ষাপটটা হলো 9ম থেকে 20, কাজে 13র পরে যে 7টা আছে গ্রেড আছে, সেই 7টা গ্রেডও এটার সাথে যুক্ত হয়েছে। কিন্তু আদালতে কিন্তু ওই 7টা গ্রেডের ব্যাপারে কোনো করা অবজারভেশন দেওয়া হয় না বা কোনো কিছু করে নাই। তাহলে ওই 7টা গ্রেডের কোটাও এখানে চাচ্ছে। কোটা একসময় আন্দোলন হচ্ছে বাতিলের জন্য, আজকে কিন্তু কোটা বাতিলের আন্দোলন করা হয়নি। আজকের আন্দোলনকারী বলছে এটা একটা সংস্কার করা হোক। মুক্তিযোদ্ধারা অবদান রাখছে, তারা কোটা পেয়েছে, তাদের ছেলেরা পেয়েছে। নাতির ব্যাপারে কি 30% পাবে নাকি 10% পাবে, এটার একটা আলোচনা হইতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটার একটা আলোচনা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে হতে পারে। এটা যদি 30% যৌক্তিক মনে হয় যে অপর মিলেয়া, কারণ 56% যে কোটা, সেই কোটার পরে স্বাভাবিক কি আসে, এরপরে আবার রেল সহ কয়েকটা জায়গার মধ্যে 40% আছে আবার পুষ্য কোটা, সেই ক্ষেত্রে 82% কোটা হয়ে যায় রেলে। তাহলে 82% কোটা যদি যায়, মেধাহীনই বললাম, মেধাবীদেরকে, মেধাহীন লোকরা 18% পাবে। এখন আপনি এই কোটার যে জনসংখ্যা, টোটাল জনসংখ্যার মধ্যে একটা 53-54 বছর পরে দেশের জনসংখ্যা একটা ব্যাপার আছে। দেশকে বিভক্ত করার না করে জনসংখ্যাকে সংবিধান বলছে সমস্ত একভাবে দেখতে হবে। সেই ক্ষেত্রে আপনি টোটাল জনসংখ্যার কত পার্সেন্টেজ, তারা 18 কোটি জনসংখ্যার মধ্যে তাদের সংখ্যাটা কত, তারা যদি রেলে
82% পায়, তাহলে 18% এত জনসংখ্যার মধ্যে স্বাভাবিক কারণেই এটার একটা ইয়ে হবে। সংবিধানের শুধুমাত্র 28 এবং 29-এ বলা হয়েছে কোটার ব্যাপারে। কি বলা হয়েছে? অনগ্রসর যারা পিছিয়ে পড়া তাদেরকে কোটার ব্যবস্থা করা যায়। মুক্তিযোদ্ধারা কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী? মুক্তিযোদ্ধার মধ্যে মন্ত্রী আছে না, মুক্তিযোদ্ধা আছে না? তাহলে 30% না দেয়, সেখানে 10% দেয়। সেখানে দুস্থ মুক্তিযোদ্ধা আছে, গরিব মুক্তিযোদ্ধা আছে, অসহায় মুক্তিযোদ্ধা আছে, তারা থাকুক, তাদের সন্তানরা পাক, এটাতে কোনো ইয়া নাই। কোটার ব্যাপারটা হলো এরকম যে 56% থেকে কমায় যদি এটা 10-15%-এর মধ্যে আনা যায়, আমার মনে হয় যে কোটা যারা দাবি করছে সেটাও যৌক্তিক থাকবে। আর কোটার সংস্কার যারা চাচ্ছে দেশের আপামর জনগণ, সেই সংস্কার ব্যাপারটাও আমার মনে হয় যে ইয়ে হবে। সংবিধানের এই আলোকে সংবিধানের কথা অনেকেই কিন্তু বলে, কিন্তু সংবিধানের কোথাও কি এই কথা বলা আছে যে মুক্তিযোদ্ধারা অনগ্রসর জাতি, মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া? সেই বক্তব্য তো সেখানের মধ্যে নাই। এখন আপনি কোটা রাখার পক্ষে যদি বলেন, তাহলে কত পার্সেন্ট রাখবেন এটা নিয়ে সরকারের একটা আলোচনা করা দরকার ছিল, শুধু কোডের উপরে না দিয়ে। বাইরেও কিন্তু এই আমি যেটা বললাম 13 পরে 14 থেকে 20 এই জায়গায় 6টা গ্রেডের ব্যাপার আছে। সেই গ্রেডগুলোও কিন্তু এইবারের ইয়েতে আসছে, যেটা কোডের মধ্যে অবজারভেশন নাই। কাজে আন্দোলন যে করছে কোডের রায়ের পরে, ওই জায়গাটাও কিন্তু এটার সাথে যুক্ত থাকার কারণে আন্দোলনের যৌক্তিকতা আছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।